হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশান সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দেখে নাও সাজেশানটা, অর্থাৎ 3 নম্বর অধ্যায় থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেগুলো প্রথমে দেখে নাও। তারপরে প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। দেখো যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পুনর্বাসন বা পুনর্স্থাপন বলতে কি বোঝো, অর্থাৎ পুনর্বাসন এবং পুনর্স্থাপনের কনসেপ্টটা তোমাদের জেনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর কী প্রভাব ফেলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিষয় আন্দোলন সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো। আশা রাখি তোমাদের এই তিনটে যে আন্দোলন আছে না, বিষয় আন্দোলন, চিপকো আন্দোলন আর হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এই তিনটে আন্দোলনের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে 6 নম্বর প্রশ্ন আছে ইকো ফেমিনিজম বা পরিবেশগত নারীবাদ কি। এবারে তোমরা এই 6টি প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো পুনর্বাসন। প্রথম প্রশ্নটা আছে পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কি বোঝো। অ্যান্সারটা বুঝবে, পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের জীবিকা, বাসস্থান ও সামাজিক পরিবেশ থেকে স্থানান্তরিত করার পর পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে বোঝানো হয়। এটি মূলত উন্নয়ন প্রকল্প, প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্ট বিপর্যয়ের ফলে বাস্তুচ্যুত মানুষের জীবন পুনর্গঠনের জন্য নেওয়া পদক্ষেপগুলোর সমন্বয়। এবার দেখো কি বলা হচ্ছে, পুনর্বাসনের প্রক্রিয়ায় সাধারণত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা সহায়তা এবং মানসিক সমর্থন প্রদান করা হয়। এছাড়া তাদের শিক্ষা, প্রশিক্ষণ এবং জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় যাতে তারা পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এটি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুনর্স্থাপন বলতে ক্ষতিগ্রস্তদেরকে নতুন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা বোঝায়। এটি মূলত তাদের বাসস্থান, জমি এবং সামাজিক সংযোগ পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। পুনর্স্থাপন প্রক্রিয়ায় তাদেরকে নতুন জমি, ঘর এবং জীবিকা নির্বাহে সহায়তা করা হয়। এটি ক্ষতিগ্রস্তদের সমাজের পুনরায় প্রতিষ্ঠা করা এবং তাদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রক্রিয়া। এইভাবে পুনর্বাসন ও পুনর্স্থাপন প্রক্রিয়া মূলত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সামাজিক, অর্থনৈতিক এবং মানসিকভাবে পুনর্গঠনের মাধ্যমে একটি নতুন জীবন শুরু করার সুযোগ প্রদান করে। তারপরে কি আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল জনসংখ্যা বৃদ্ধি মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর কী প্রভাব ফেলে। অ্যান্সারটা তোমরা বুঝে নেবে যে জনসংখ্যা বৃদ্ধি মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর কী প্রভাব ফেলে। জনসংখ্যা বৃদ্ধি মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর একটি গভীর প্রভাব ফেলে। প্রথমত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের ওপর একটি বিশাল চাপ সৃষ্টি করে। বনাঞ্চল উজাড়, জমির অবক্ষয়, জল দূষণ, বায়ু দূষণের ফলে পরিবেশের স্থায়িত্বের হুমকির মুখে পড়ে। আর প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার এবং বর্জ্য উৎপাদন পরিবেশের ভারসাম্যহীনতা বাড়ায়। দ্বিতীয়ত আছে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানব স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্বাস্থ্যসেবা সুবিধার ওপর চাপ বাড়ে, ফলে স্বাস্থ্য পরিষেবাগুলির মান কমে যেতে পারে। বিশুদ্ধ পানি মানে জল, এটা লিখতে পারো, বিশুদ্ধ পানি, পুষ্টিকর খাদ্য এবং স্বাস্থ্যকর আবাসনের অভাবজনিত কারণে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এছাড়া কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রেও প্রতিযোগিতা বেড়ে যায়, যা ব্যক্তিগত এবং সামাজিক মানসিক চাপ বাড়ায়। তারপর তৃতীয় পয়েন্ট আছে দেখো, জনসংখ্যা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনে ত্বরান্বিত করে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বাড়ায় এবং গ্রিনহাউস প্রভাবকে তীব্র করে। এটি বৈশ্বিক উষ্ণায়নকে ত্বরান্বিত করে, যা সামগ্রিকভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। এইভাবে জনসংখ্যা বৃদ্ধি
মানব স্বাস্থ্য এবং পরিবেশের ওপর ব্যাপক প্রভাব ফেলে, যা একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে। পরের প্রশ্ন হচ্ছে বিষয়ী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এবারে দেখে নাও। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো বিষয়ী আন্দোলনটা এবারে বুঝে নাও। বিষয়ী আন্দোলন ভারতের রাজস্থানে 1730 সালে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত আন্দোলন। রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় খেজরালি গ্রামে এই আন্দোলনের সূচনা হয়। বিষয়ী সম্প্রদায়ের মানুষরা প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছে। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু জম্বেশ্বর মহারাজ 29টি আদেশ দিয়েছিলেন, যাদের মধ্যে গাছ কাটার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ছিল। 1730 সালে মহারাজ অভয় সিংয়ের আদেশে রাজমিস্ত্রিরা একটি নতুন প্রাসাদ নির্মাণের জন্য খেজরালি গ্রামের আশেপাশে গাছ কাটার সিদ্ধান্ত নেয়। বিষয়ী সম্প্রদায়ের একজন নারী অমৃতা দেবী তার 2 মেয়ে ও অন্যান্য গ্রামবাসীকে নিয়ে গাছ কাটার প্রতিবাদ করে। অমৃতা দেবী ঘোষণা করে, গাছ কাটা হবে আমার জীবন দিয়ে, এবং সত্যিই তিনি গাছের সঙ্গে নিজেকে জড়িয়ে ধরে গাছ কাটা বন্ধ করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত 366 জন বিষয়ী গ্রামবাসী প্রাণ হারায়। এই আত্মহত্যার ফলে মহারাজ অভয় সিংহ গাছ কাটা বন্ধ করতে বাধ্য হয় এবং এই অঞ্চলে গাছ কাটা নিষিদ্ধ ঘোষণা করেন। বিষয়ী আন্দোলন তাই ভারতে প্রথম পরিবেশগত আন্দোলন হিসাবে বিশেষভাবে উল্লেখযোগ্য। পরের প্রশ্ন আছে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো, চিপকো আন্দোলন হলো একটি পরিবেশগত আন্দোলন যা 1970-এর দশকের প্রথম দিকে ভারতের উত্তরাখণ্ড গাড়োয়াল অঞ্চলে শুরু হয়েছিল। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল বনভূমি ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও গাছ কাটা থেকে বনকে রক্ষা করা। চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা, যা এই আন্দোলনের কৌশলকে নির্দেশ করে। গ্রামবাসীরা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতেন যাতে ঠিকাদাররা গাছ কাটতে না পারে। চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় নারী ও গ্রামবাসীরা, বিশেষ করে গৌরী দেবী ও তার নেতৃত্বে রেনি গ্রামের মহিলারা আন্দোলনকে সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারা বুঝিয়েছিলেন যে বনভূমি ধ্বংস হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে এবং তাদের জীবনযাপন হুমকির মুখে পড়বে। চিপকো আন্দোলন ভারতে পরিবেশ আন্দোলনের ইতিহাসে এক মাইল ফলক। এটি বন সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সঙ্গে বনভূমির সম্পর্কের প্রতি সচেতনতা বাড়াতে সহায়ক হয়েছিল। এই আন্দোলন পরবর্তী সময় কি বলা হচ্ছে দেখো, এই আন্দোলন পরবর্তী সময় ভারতের বিভিন্ন অঞ্চলে পরিবেশগত অধিকার রক্ষা এবং বন সংরক্ষণের জন্য প্রভাব ফেলেছিল। চিপকো আন্দোলন একদিকে যেমন একটি প্রতিবাদ ছিল, তেমনি এটি পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে শক্তিশালী ভূমিকা ও সংকল্পের উদাহরণ হিসাবেও চিহ্নিত করে থাকে। তারপরে প্রশ্ন যেগুলো আছে দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন আর পড়ছি না, তোমরা একটু দেখে নেবে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। আর তোমাদের প্রথমেই বলেছি যে পরিবেশ বিদ্যা সাবজেক্টে প্রশ্নপত্র কিন্তু একটু ঘুরিয়ে হয়, একটু কঠিন প্রশ্নপত্র হয়। তাই যদি ভালো নম্বর পেতে চাও, 50-এ 50 পেতে চাও, অবশ্যই এই পরীক্ষার আগে কয়েকটা দিন সঙ্গে থাকো এবং যে সাজেশানগুলো দিচ্ছি, অ্যান্সারগুলো দিচ্ছি দেখতে থাকো। দেখো, ইকো ফেমিনিজম বা পরিবেশগত নারীবাদ কি, ঠিক আছে, তোমাদের সিলেবাসেই আছে এটা। 3 নম্বর ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দর করে গুছিয়ে নোটস লেখা হয়েছে, এবং তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে সেক্ষেত্রে পারচেস করতে পারো।